আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কেন্দ্রের নির্দেশে সিবিআই আসলে কনস্পিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো কি আশ্চর্য, প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদীও সিবিআই সম্পর্কে হুবহু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই আক্রমণাত্মক, এবং একবার নয় বারবার। আবার ধরুন কলকাতা পুলিশ, তারা আলাদাভাবে রোজ ভ্যালি কাণ্ডে এফআইআর দায়ের করেছে। নিঃসন্দেহে এই সক্রিয়তার অন্য তাৎপর্যও থাকতে পারে। অনেকে বলছেন সিবিআই তৃণমূল নেতাদের ডাকলে রোজ ভ্যালির তদন্তে কলকাতা পুলিশও পাল্টা সন্দেহভাজন বিজেপি নেতাদের ডাকতেই পারে। তবে কলকাতা পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আরবিআইয়ের ফরওয়ার্ড করা একটি অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছেন, এবং তদন্ত যে শুরু করেছেন সেটা স্বচ্ছভাবে সিবিআইকে জানিয়েও দেওয়া হয়েছে। এই সমস্ত দিকগুলোতেই আমরা নজর রাখবো, কিন্তু শুরুতেই দেখে নেব ঠিক কি ভাষায় কেন্দ্রকে আজ আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন। প্রথমে তাপস পাল, কদিনের ব্যবধানে সুদীপ বন্দ্যোপাধ্যায়। রোজভ্যালি কাণ্ডে পরপর দুই দলীয় সাংসদের গ্রেফতারির প্রতিবাদে দলকে পথে নামিয়েছেন। সোমবার নিজেও ফের মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরকম সরকার আমি জীবনে দেখিনি। প্রতিবাদ করলেই সন্ত্রাস। কনস্পিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশন চালু করেছে। চক্রান্ত করলে পেছনে একটা ব্যাক অফিস তৈরি করেছে। আপনারা জেনে রাখুন, ইন্ডাস্ট্রিরা যারা আছেন, এদের জন্য একটা ব্যাক অফিস তৈরি করে রেখেছে। আপনার ডকুমেন্ট দিতে পারছে না, কিছু দিতে পারছে না, হিউমিলিয়েট করবার জন্য লিখিয়ে নিচ্ছে অমুক দিনও এটা করেছে, কিন্তু তার কোনো ডকুমেন্ট নেই। গায়ের জোর, সন্ত্রাসের জোর, জরুরি অবস্থার থেকেও ভয়াবহ জরুরি অবস্থা চলছে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এই রাজ্যে সবচেয়ে বেশি সিবিআই দাবি তো উনিই করেছিলেন। আজকে হঠাৎ সিবিআইতে এত অরুচি কেন? কারণ নিজের দলের লোকরা ধরা পড়ছে বলে। সুদীপ ব্যানার্জি পর্যন্ত হাত এসছে। তাপস ও সুদীপকে ভুবনেশ্বরে নিয়ে গিয়েছে সিবিআই, সেখানেও প্রতিবাদ সভা করবে তৃণমূল। এই পরিস্থিতিতে মমতার হুঁশিয়ারি, যত আমাদের উপরে ঝড় আসুক কেন, আমরা সব হামলা সামলে নেব, আমরা লড়াই করব, বুক পেতে দেবো মানুষের জন্য। এই লড়াই আমরা করব। তাতে বাংলা থেকে উড়িষ্যায় নিয়ে যান, দিল্লি নিয়ে যান, মুম্বাই নিয়ে যান, আর উত্তরপ্রদেশে নিয়ে যান, কোনো যায় আসে না, সবটাই আমাদের দেশ। বাট মোদি বাবু, আপনি যেদিন ক্ষমতায় থাকবেন না, ভারতবর্ষের মানুষ আপনাকে কি করবে আপনি সেটা নজরে রাখুন। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আগে উনি ওনার নিজের পরিণতিটা ভালো করে ভাবুক। মোদি তো মস্ত রয়েছে, সারা দেশের মানুষ যার সঙ্গে আছে। নিজের রাজ্যে ডিমনিটাইজেশন নিয়ে মানুষ খেপানোর এত চেষ্টা করলেন, তারপরও কোথাও মানুষকে দিয়ে একটা ব্যাংকে কোথাও বিক্ষোভ প্রদর্শন করাতে পারলেন না। অতএব মোদি নিয়ে চিন্তা করার দরকার নেই। কেন্দ্রীয় সরকার যতই চাপ বাড়াক, নোট বিরোধী আন্দোলন থেকে কোনো অবস্থাতেই পিছু হটবেন না তিনি, বরং মোদি বিরোধী আন্দোলন আরও তীব্রতর করবে তৃণমূল। এদিন ফের সেই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেম্বারগুলো এখনো কেন চুপচাপ আমি জানি না। ভয় পাবেন না, সিবিআই করবে, আইটি করবে, আমাদের করছে না তো কি যায় আসে, কতজনকে করবে, করুক না। সো হোয়াট, উই ডোন্ট কেয়ার ফর দ্যাট। খবর থাকলে মোদি বাবু আমাদের সবাইকে অ্যারেস্ট করবে, আর ভারতবর্ষে শুধু জেল তৈরি করবে। একদিকে মমতার নোট বাতিলের বিরোধিতা, অন্যদিকে তৃণমূল সাংসদদের গ্রেফতারি। মোদি মমতা লড়াই আরো জোরালো। 2 মাস হয়ে গেল মোদির নোট বাতিলের, 2 মাস। ভারতবর্ষের সর্বনাশ আর মধুবাবুর মধুমাস। মোদি বাবুর নোট বাতিলের 2 মাস, মানুষের সর্বনাশ। মোদি বাবুদের মধুমাস আর সাধারণ মানুষের বনবাস। পঙ্কজবাবু, এটা বিরল জিনিস দিয়ে আজকে এই অনুষ্ঠান আমি শুরু করব। সেই ফুটেজটা হচ্ছে এই যে প্রি-2014 লোকসভা ইলেকশন, সেখানে নরেন্দ্র মোদী সিবিআই নিয়ে যতটা আক্রমণাত্মক, পাশে ফেলুন হুবহু আজকের মুখ্যমন্ত্রীর যা বলছেন তাই। এমনকি আমি দেখছিলাম হিসেব করে, অন্তত আমাদের আর্কাইভে প্রায় 73% ভাষণে সিবিআইকে আলাদা করে আক্রমণ করছেন নরেন্দ্র মোদী। কংগ্রেসের একেবারে নির্দেশে চলছে। শুধু তাই নয়, সমস্ত সেন্ট্রাল এজেন্সি নিয়ে তার যা মন্তব্য আজকে হুবহু মিলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দেখুন, এইখানে যে আমাদের চিটফান্ডগুলো নিয়ে 9ই মে 2014-তে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশনামা, সেই অনুসারে সিবিআই কাজ করছে। এখানে আমার মনে হয় যে যদি কোনো আবেদন নিবেদন করতে হয়,
সেটা সুপ্রিম না কোর্টের আবেদন কাছে নিবেদনের প্রশ্ন পঙ্কজবাবু আপনি বোধহয় বুঝতে পারলেন না। আমি একবার দর্শকদের সামনে হাজির করি, তাহলে এই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ধরুন 25শে সেপ্টেম্বর 2013 ভোপালে নরেন্দ্র মোদী কি বলছেন আপনাদের দেখাবো। 30শে নভেম্বর 2013 মুম্বাইতে নরেন্দ্র মোদী কি বলছেন, এবং 8ই নভেম্বর 2013 ওই একই বছর নরেন্দ্র মোদী কি বলছেন। পরপর নরেন্দ্র মোদী 3টে বক্তব্য আপনাদের সামনে রাখবো। अगला चुनाव कांग्रेस नहीं लड़ेगी, अगला चुनाव सीबीआई लड़ने वाली है। सीबीआई कांग्रेस में भाजपा से भिड़ने का दम नहीं रहा दोस्तों। उन्होंने सीबीआई को मैदान में उतारा है। आपातकाल के दमन चक्र को इस देश की जनता ने चुन चुन करके हिसाब चुकते किया था। अगर और आपकी सीबीआई हिंदुस्तान के निर्दोषों पर जुल्म करने के लिए काम आने वाली है, तो कांग्रेस के तख्त पर बैठे हुए शहंशाह लिख करके रखे, हिंदुस्तान आपको माफ नहीं करेगा। उनका अगर कंट्रोल है तो सिर्फ सीबीआई पर है, थोड़ा बहुत है तो इनकम टैक्स डिपार्टमेंट पर है। क्या लोकतंत्र में, सार्वजनिक जीवन में इस प्रकार बदले के भावना से देश चल सकता है क्या मित्रों? जिन्हें लगता है कि लोकतांत्रिक तरीके से तो भाजपा को अब रोका नहीं जा सकता, मोदी को रोका नहीं जा सकता, इन्होंने दूसरे तौर तरीके अपनाए हैं। कभी सीबीआई को पीछे लगा दो। পঙ্কজবাবু মনে হয় পরিষ্কার হয়ে গেছে আপনার কাছে আমি কি বলতে চাইছি। যদি সেদিন নরেন্দ্র মোদী ভুল বলেন তাহলে আমার মানতে অসুবিধা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলছেন। আর সেদিন নরেন্দ্র মোদী ওই ঠিক বলেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই অভিযোগ করছেন। বিষয়টা হচ্ছে যে আমাদের রাজ্যের যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেভাবে মানুষের টাকা লুট হয়েছে, না আমি বলছি সেন্ট্রাল এজেন্সি যদি শাসক কেন্দ্রের শাসক দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেদিন হয় তাহলে তো আজকে হতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ এটা হচ্ছে বারবার, আমার মনে হয় সুমন বাবু এটা আমাদের বোঝা উচিত যে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই কাজ করছে। এই কাজের মধ্যে নরেন্দ্র মোদীর আলাদা কোনো ভূমিকা আছে বলে মনে হচ্ছে না, এবং মনে হচ্ছে না এবং এই মুহূর্তে যখন অন্য কিছুর সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে, এটা হচ্ছে আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে যে কটা বড় দুর্নীতির তদন্ত হয়েছে প্রত্যেকটা কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে। এর আগে যেগুলো রেফার করছেন সম্ভবত বর্তমান দেশের প্রধানমন্ত্রী, 2G, কোলগেট, প্রত্যেকটা সুপ্রিম কোর্টের। আর কোর্ট মনিটর তো সারদা নয়, কোর্টের নির্দেশে হয়েছে, ঠিক যেমন 2G এবং কোলগেট হয়েছে। না এই নির্দেশনামাকে হাতিয়ার করে কি আমরা যে সত্যগুলো বেরিয়ে আসছে এগুলো থেকে শুধু আন্দোলন করলে তার থেকে বেরিয়ে যাওয়া যাবে? ঠিকই তো, স্বচ্ছ তদন্ত দরকার, আপনি ঠিক বলেছেন। কিন্তু আমি বলছি আপনি কি পাশাপাশি এটা মানছেন যে সেন্ট্রাল এজেন্সি সিবিআই এর মতো তারা কেন্দ্র সরকার দ্বারা নিয়ন্ত্রিত, যে অভিযোগটা নরেন্দ্র মোদী 13তে করছেন? না সেই 3টে দেখি যে আমি 30টা দেখাতে পারি। না আপনি দেখাতেই পারেন, কিন্তু তার মানে এই নয় যে এমপিরা মানে সেক্ষেত্রে তদন্ত হয়েছে, কিন্তু এখানে একের পর এক জেলে যাচ্ছে। কেন জেলে যাচ্ছে? এবং আপনি সার্কামস্ট্যান্স এভিডেন্স না থাকলে কাউকে কি সত্যি কাস্টডিতে নেওয়া যায়? ফেয়ার এনাফ। তাপস রায়, সমস্যা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি নিজেকে দেশের ঊর্ধ্বে এবং সংগঠন বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বে ভাবে, তখন এই সমস্যাই হয়। এক, মোদীকে রোখা নিয়ে যাতে, এই ভয়ঙ্কর কথা। কোনোদিন ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীর মুখ থেকে এই জিনিস আমি অন্তত শুনিনি। আমি যতটুকু দীর্ঘদিন রাজনীতি করছি এবং পড়াশোনাটাও মোটামুটি কম বেশি একটু করেছি। এখন কথা হচ্ছে যে সিবিআই আইটির ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ ছিল, সেই নিয়ন্ত্রণ পঙ্কজবাবুরা স্বীকার করবেন, সেই নিয়ন্ত্রণটাকে আরো দৃঢ় এবং জোরদার করার জন্য একজন গুজরাট ক্যাডারকে খুঁজে বার করতে হয়, এবং আগামীকাল বোধহয় সে চার্জ নিচ্ছে সম্ভবত আস্থানা। 3 হচ্ছে এই রাহুলের কথায় আমি অবাক হলাম যে আমরাও মোদিজি বলি, প্রধানমন্ত্রী বলি। বাংলার বিজেপির নেতা বোধহয় এখন কি একটা সর্বভারতীয় একটা কি পদটা পেয়েছে, সে বলছে মোদি মস্ত আছে, এই শব্দ ব্যবহার করছে। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে মস্ত এই শব্দটা আমাদের সংস্কৃতিতে কৃষ্টিতে আসে না।
তাহলে পরে কি সেই সেই উন্মত্ত মদমত্ত হস্তির কথা মনে পড়ে যায় ফুলবনে? সেই কাজটাই উনি করছেন। এই যে বিষয়টা বলে মত্ত হস্তি বলছেন, হ্যাঁ, এই কঙ্গলবনে মত্ত হস্তির মতন দাপিয়ে বেড়াচ্ছেন আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী। এটা খুবই দুঃখের এবং দুর্ভাগ্যের। কিন্তু এই যে রোকা যায় না বা নিয়ন্ত্রণ রয়েছে, সেই জিনিসটা, সেই নিয়ন্ত্রণ ছিল কি ছিল না আমি এই তর্কে ঢুকছি না, কিন্তু এই নিয়ন্ত্রণকে আরও দৃঢ় করবার জন্যই উনি সিবিআই এবং আইটিকে ব্যবহারই শুধু করছেন না, সমস্ত ক্ষেত্রে, সেসব থেকে তো আমি যাচ্ছি না, প্রয়োজন হলে আমি ঢুকবো, সমস্ত ক্ষেত্রেই উনি গুজরাট ক্যাডার, তার নিজস্ব লোক, তার প্রদেশের লোককেই তিনি বসাবার চেষ্টা করছেন, যদিও ভারতবর্ষ আমাদের নানান ধর্ম বর্ণের প্রদেশের ভাষাভাষীর দেশ। ফাইন, আমি এই ভাষার প্রসঙ্গে অবশ্যই আসবো আমার অন্য অতিথিদের কাছে, কিন্তু তার আগে শুভঙ্কর বাবু, কোথাও একটা এই যে তদন্ত, গ্রেফতার এবং সামনে চলে আসা দুর্নীতির তদন্ত, তাতে 16 দলের যে একটা বিরোধী ঐক্য দেখা গেছিল নোটবন্দি ইস্যুতে, সেটা কোথাও দুর্বল হচ্ছে। আমি এই জন্য বলছি যে দেখুন, কেউ এখন আর প্রশ্নটা তুলছে না যে কবে নিষেধাজ্ঞা, যে সিলিংটা আছে টাকা তোলার ক্ষেত্রে, কবে উঠবে, কত টাকা ব্যাংকে ফেরত গেল। ভারতবাসী হিসেবে যে কোনো মানুষ তো এই স্বচ্ছতার দাবি করতে পারেন যে কত টাকা বাজারে ছিল আমরা জানি, কত টাকা ফেরত গেল, কত কালো টাকা ওয়াশ আউট হলো। রিজার্ভ ব্যাংক কি বাধ্য নয় এই ফিগারগুলো সবার সামনে রাখতে, করদাতাদের সামনে? আমি 2014 আমি সারা ভারতবর্ষে ঘুরছি, আজ এখানে তো কাল ওখানে। আমি একটা জিনিস দেখছি, খুব গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের এই সিবিআই পশ্চিমবাংলায় অতি তৎপর হয়ে যাওয়ার কারণ থেকে আমার একটা জিনিস মনে হয়েছে। দেখুন, ভারতবর্ষে 2014 নির্বাচনের পর মানুষ চেয়েছিলেন চাকরি, জিনিসপত্রের দাম কমবে, মানুষের কাছে কালো টাকা ফিরে আসবে বিদেশ থেকে, এইগুলো মানুষ চেয়েছিলেন। কোনোটাই যখন হলো না, এই টোটাল বিষয়টাকে ডাইভার্ট করার জন্য এবং ডাইলুট করার জন্য যখন দেখা গেল দেশভক্তির নামে, বিশেষ করে সেনাদের নিয়ে যখন পলিটিক্সের বিষয়টাকে ভাবা হলো, এইভাবে দেখা হলো যে সার্জিক্যাল স্ট্রাইক, সেখানেও যখন এই রাজ্যের ক্ষেত্রে কি বিজেপি সফল, যে এখন কিন্তু টক অফ দ্য টাউন হচ্ছে? যে আমি বলছি, ওখান থেকেও ডাইলুট করা হলো, টাকাতে কনসেন্ট্রেট করে দেওয়া হলো, মানুষ পাগলের মতো গেল। সেই জায়গা থেকে ডিজিটাল ইন্ডিয়া, ক্যাশলেস, এখন যেটা এসে দাঁড়িয়েছে, মানুষের কাছে তো কৈফিয়ত দিতে হবে। সে গিয়ে টাকা তুলতে যদি না পারে, সে যদি দেখা যায় যে তার যে লিমিটটা, এতদিন পর্যন্ত আমার টাকা, আমি ভারতবর্ষের ইতিহাসে এটা আমি দেখিনি যে ভারতবর্ষের ইতিহাসে রাজনীতির চর্চায় এখন কিন্তু একদম সিবিআই। এর কারণ একটাই, ওরা বুঝেছে যে পশ্চিম বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চেল্লাচ্ছে, ভারতবর্ষ থেকে রাহুল গান্ধী চেল্লাচ্ছে। এই দুটো জায়গায় মানুষকে কনসেন্ট্রেট করার যে জায়গাটা, সেই জায়গাটায় ওরা আজকে এমনভাবে করতে চাইলো যে টক অফ দ্য টাউন এটা হোক, যে সিবিআই মন্ত্রী এরকম, সিবিআই এনকোয়ারি করুক, আমার আপত্তি নেই। কিন্তু ভারতবর্ষের সেদিন সিবিআই প্রধান আর আজকে সিবিআই প্রধান রাকেশ সাক্সেনা, যাকে করা হয়েছে, একজন বাঙালি ছিলেন, সেই বাঙালি হচ্ছে রূপকুমার দত্ত, একটা স্পেশাল পদ ক্রিয়েট করে স্বরাষ্ট্র দপ্তরে তাকে পাঠিয়ে দিল। এই রাকেশ শর্মা কে? এই রাকেশ শর্মা হচ্ছে গোধরা কাণ্ডে যিনি চার্জশিট তৈরি করে ক্লিনচিট এই মোদী সাহেব এবং অমিত শাহকে দিয়েছিলেন। শুধু তাই নয়, গুজরাট ক্যাডার থেকে কজনকে তিনি নিয়ে এসছেন? 1 2 3 4 5 6 7 7জনকে তুলে নিয়ে এসে পিএমও অফিসে লাগিয়েছেন। আমার প্রশ্ন, ভারতবর্ষটা কি গুজরাট মডেল? গুজরাট মডেল যদি হয়ে থাকে, ভারতবর্ষের সর্বনাশ অনিবার্য। আমরা দেখাবো, আমি দ্রুত একবার দেখবো যে রোজভ্যালি কাণ্ডে আরবিআই একটি অভিযোগ ফরওয়ার্ড করেছিল কলকাতা পুলিশের কাছে। কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে, পাশাপাশি সিবিআই কেও জানিয়েছে এই তদন্ত শুরু করার কথা। রোজভ্যালি কাণ্ডে সিবিআই যখন 2 তৃণমূল সাংসদকে গ্রেফতার করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন এই রোজভ্যালি তদন্তে হঠাৎই সক্রিয় কলকাতা পুলিশ। এক আমানতকারীর অভিযোগের প্রেক্ষিতে এবার রোজভ্যালি নিয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করলো তারা। বেহালা পর্ণশ্রীর বাসিন্দা শিখা মাইতির অভিযোগ, তিনি রোজভ্যালির একটি প্রকল্পে 46,000 টাকা জমা দেন, কিন্তু মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও সেই টাকা তিনি ফেরত পাননি। গত বছর 19 জুলাই শিখা মাইতির আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে 5টি কেন্দ্র সংস্থা সেবি, এসএফআইও, আরবিআই, ইডি এবং সিবিআইয়ের কাছে অভিযোগ জানান। শিখা মাইতির দাবি, এরপর দীর্ঘদিন তার অভিযোগ নিয়ে কোনো কেন্দ্র সংস্থায় নাড়াচাড়া করেনি। এই প্রেক্ষাপটে গত মঙ্গলবার তাঁর আইনজীবীর কাছে লালবাজার থেকে একটি ফোন আসে। আমার আইনজীবী হঠাৎ 4 তারিখ আমাকে ফোন করলো যে বৌদি তোমাকে যেতে হবে, আমার কাছে ফোন এসেছে লালবাজার থেকে। আমার আইনজীবীর সাথে আমি আবার ওখানে যাই। আমাকে ফোন করা হলো প্রথম 3 তারিখ।
4 তারিখে আমাদেরকে যেতে বললো সমস্ত কাগজপত্র নিয়ে। ওই দিনই অ্যাডভাইস করলেন যে আমরা একটা যাতে কমপ্লেন ফাইল করি লোকাল থানায়। কেস তারা ফাইল করেছে এবং তারা আমাদের সহায়তা করছে। শিখা মাইতি আরবিআই এ যে চিঠি পাঠিয়েছিলেন তা পৌঁছয় লালবাজারে। এরপর তৎপর হয় কলকাতা পুলিশ। তার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 120 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, 406 ধারায় বিশ্বাসভঙ্গ, 420 ধারায় প্রতারণার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। তবে বেহালা থানায় অভিযোগ হলেও ডিসি সাউথ ওয়েস্ট মিরাজ খালিদ জানিয়েছেন এই মামলা তদন্ত করছে লালবাজারে গোয়েন্দা বিভাগ। কিন্তু রোজভ্যালি কাণ্ডের তদন্ত তো সিবিআই করছে, তাহলে হঠাৎ করে কি করে কলকাতা পুলিশ এই মামলা তদন্ত শুরু করতে পারে? এই মামলায় কি কাউকে গ্রেফতার করতে পারে তারা? কি বলছেন আইনজীবীরা? কলকাতা পুলিশ যে এফআইআরটা লজ করেছে সেটাতে কোনো ইলিগ্যালিটি নেই, তারা এফআইআর লজ করতেই পারে, তারা ইনভেস্টিগেশন করতেও পারে, কারণ ইনভেস্টিগেশন হবে না এরকম কোনো কোথাও বার্ড নেই। একটা শীর্ষ আদালতের নির্দেশে একটা ইনভেস্টিগেশন চলছে, তো আমি দুটো ইনভেস্টিগেশন করে দুটো ফাইন্ডিংস না বার করে সেটা সিবিআইকে হ্যান্ড ওভার করার জায়গা কিন্তু আছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার বা আটক করা প্রয়োজন, সেটা কি তারা করতে পারেন? অবশ্যই করতে পারে। যদি এমন কেউ আছে যারা হয়তো সিবিআইয়ের হেফাজতে আছে বা সিবিআই সেই নির্দিষ্ট দিনেতে তাদেরকে হয়তো সাক্ষীর জন্য ডেকেছে, সেরকম ক্ষেত্রে তারা সিবিআই আদালতে দরখাস্ত করে সেই সমস্ত অভিযুক্তদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই পারে, আইনগত কোনো বাধা নেই। রোজভ্যালি কাণ্ডে তাপস সুদীপের গ্রেপ্তারের পর থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বারবার সরব হয়েছেন, শুনে দিয়েছেন হুঁশিয়ারি। অ্যারেস্ট আমরাও কিন্তু পাল্টা করতে পারি। ওনার হাতে যেমন গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট আমার হাতেও আছে। আমিও কিন্তু দরকার হলে এখানে অনেককেই অ্যারেস্ট করতে পারি যারা চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ। সোমবার লালবাজারে এক মুখপাত্র জানান, সিবিআইকে চিঠি দিয়ে কলকাতা পুলিশ জানিয়েছে তারা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পার্থপ্রতিম ঘোষ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। শোনো, যদি সিবিআই টেক ওভার করে তাহলে তো মিটেই গেল। কলকাতা পুলিশ যদি তদন্ত করে, তাদের মনে হয় যে এই তদন্তে কোনো রাজনৈতিক নেতাদের, অন্য দলের, শাসক দলের, বিরোধী দলের ডাকার প্রয়োজন, তারা তো ডাকতেই পারে। ডাকতেই পারে, তো আইনজীবীরা বললেন যে এটা আইনগত কোনো বাধা নেই। ফলে ঠিকই আছে, তদন্ত ওইটা গুরুত্বপূর্ণ না খুব, বরঞ্চ যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে মানে বর্তমানে যে একটা অতি সক্রিয়, গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা যে পাল্টা চাপের, না পাল্টা চাপের কেন, আইনগত দিক থেকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে একটা অভিযোগ লিপিবদ্ধ হয়েছে, তার বিরুদ্ধে একটা কেস ফাইল হয়েছে, তদন্ত শুরু হবে। এর মধ্যে তো কোনো মানে অন্য কিছু ব্যাপার নেই, অন্য কিছু খোঁজার চেষ্টা করছি না। না, আমি বলছি যে নামগুলো পাবলিকলি, প্রথমে যেটা বলেছিলেন যে আজকে এটা প্রমাণ হয়ে গেল যে পলিটিক্যাল ভেন্ডেটা কিভাবে করতে হয়, একদম ল্যাঙ্গুয়েজে আগে ঘোষণা করা হলো, পরে সিট গঠন করা হলো। এই যে এটা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাজটা করেননি। একটাই শুধু বলার যে কলকাতা পুলিশ স্বচ্ছতার সঙ্গে সিবিআই কে জানিয়েছে করবে, হয়তো দেখবেন যে কালকে এই সময় বিতর্ক নেই, কিন্তু এর মুখবন্ধ যেটা হলো আপনারা এক্ষুনি যা দেখালেন এটা একটা প্রকরণ, অস্ত্র। না, এই যে অতি মানে আমি যেটা বলছি যেটা খুব মানে সাংঘাতিক চিন্তার জায়গা, সেটা হচ্ছে যে রাষ্ট্রের একটা অতি সক্রিয় মনোভাব, এটা কিন্তু বারবার ধরে প্রকাশিত হয়েছে। পঙ্কজদা বললেন বটে প্রতিহিংসার কথা, প্রতিহিংসার একাধিক উদাহরণ বরঞ্চ কেন্দ্রীয় সরকারের দিক থেকে, নরেন্দ্র মোদীর দিক থেকে রয়েছে, যে এখানে একাধিক ঘোষণা হচ্ছে। 2014 আগে নরেন্দ্র মোদী বলেছেন, আবার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী কিন্তু সেগুলোকেই অস্ত্র করেছে। আমার মনে আছে সভায় নরেন্দ্র মোদী বলছেন আপনারা আমার সঙ্গে সভায় বসেছেন, এরপর আপনাদের পিছনে হয়তো আমি বলছি সেটাই, মানে যে অস্ত্রগুলোকে তিনি আক্রমণ করেছেন সেই অস্ত্রগুলোকেই পরবর্তীকালে তিনি ব্যবহার করছেন। বরঞ্চ যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই সময় আপনার যে তদন্ত পদ্ধতির মধ্যে যে একটা অদ্ভুত একটা প্রতিহিংসা দেখা যাচ্ছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে গোটা প্রক্রিয়াটার মধ্যে একটা অদ্ভুত প্রতিহিংসার রাজনীতি আমরা যদি বলি সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি রিসেন্টলি দেখবেন যে কলকাতায় থেকে যে রাহুল সিনহা একটু আগে যেটা প্রচার করলেন, যেটা তাপসদা বললেন যে মোদি মস্তা, এই কথা নিয়ে তিনি, এটা তো বলবেন, কারণ পশ্চিমবঙ্গের বিজেপিরই একটা অংশ বলছেন যে রাহুল সিনহা দিল্লি যান না, তিনি নাকি পশ্চিমবঙ্গ বিজেপিরই সাধারণ সম্পাদক। তাহলে তার তো কলকাতার গদি বাঁচানোর জন্য তিনি দিল্লি যান না, তার সর্বভারতীয় পদ আছে, সেটা হতে পারে, ন্যাশনাল সেক্রেটারি, এটা নিয়ে ক্ষোভ আছে। কারণ বিজেপি যেভাবে চলছে সেটাতে অল ইন্ডিয়া বিজেপিও খুব সন্তুষ্ট না। কিছুদিন আগে চিন্তন বৈঠকের খবর কিছু প্রকাশিত হয়েছিল, যে তাতে কয়েকজন নেতার নাম করে বলা হয়েছিল যে কৈলাস বিজয় আপনার সাথী, আপনার কমরেডের সঙ্গে, আপনার সাথী এর সঙ্গে 3 মিনিট প্রশংসা করুন। তা বলছে যে 50 সেকেন্ড বা 52 সেকেন্ডের পর ব্যাপারটা এগোয়নি।
ফলে খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের বিজেপি কিভাবে চলছে। আর উল্টো দিক থেকে যদি ভাবেন যে সাধারণভাবে বিজেপি সম্পর্কে একটা অমর বক্তব্য অমর সিংহ রেখেছিলেন যে সিবিআই মানে সিবিআই সম্পর্কে, সেটা হচ্ছে সিবিআই ফাইল কখনো বন্ধ হয় না, এটা ঘুম পাড়িয়ে রাখা হয়, পরবর্তীকালে সেগুলোকে সাকসেস রেট দেখলেই বোঝা যায় যে 2.5% সাকসেস রেট এবং প্রায় 2300 মতো মামলা 14 সালে ডিউ হয়ে রয়েছে। আমি একটা বলি, নরেন্দ্র মোদী আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে বলে দিলেন, তার একটা ভিন্ডিকটিভ ওয়ে তিনি দেখতে পেলেন। আমি আজকে মনে করে দিতে চাই প্রধানমন্ত্রী ভিন্ডিকটিভ ওয়েতে নয়, যে হাউস কোনো জিনিস প্রচার করছে তার উপরে তিনি আরোপ লাগিয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রী তো দেশের, তার কোনো উইংস যদি কোথাও কাজ করে, আজকে কি টোটাল মিডিয়ার সেই স্বাধীনতা আছে? আমি প্রথম এই প্রশ্নটা করতে চাই। তাহলে এনডিটিভির ওই জায়গায় কি ঘটলো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি করলেন? পঙ্কজবাবু, বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় যে বিষয়টা এভাবে দেখা উচিত নয়, কারণ মিডিয়া আপনারা দেখছেন সংবাদ মাধ্যম না, আমি বলছি যে ওভারঅল উনি বলছেন যে দেখুন আমার মনে হয় যে একটা সেন্ট্রাল এজেন্সি 2 বছর আগে একরকম ছিল, কেন্দ্র সরকারের কথায় চলতো, সেন্ট্রাল এজেন্সি একটা 1.5 বছরের মধ্যে নিরপেক্ষ হয়ে গেল। কোন ম্যাজিক? এটা বাংলা সিনেমার ক্লাইম্যাক্স নয় যে সবার হৃদয় পরিবর্তন মনে হয় তারা প্রথাগতভাবে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে না। এই ব্যাপারটা তো আছে, আমার দেশ থেকে সুপ্রিম কোর্ট উঠে যায়নি, আমার দেশ থেকে হাইকোর্ট উঠে যায়নি, তাহলে আইনগতভাবেই সেটা করা হচ্ছে না কেন? ভাষা এবং ভবিষ্যৎবাণী, রাহুল সিনহা আজকে বলেছেন যে আরো অনেকে জড়িত, কত লোক গ্রেফতার হবে দেখবেন। ঠিক কি বলেছেন তিনি দেখাবো। তৃণমূল কংগ্রেসের ঘর উজাড় হয়ে যাবে, কজন বাইরে থাকবে আর কত জেলে থাকবে হিসাব করে আপনি দেখবেন। এ তো পহলা ঝাঁকি হ্যায়, আসলি খেল বাকি হ্যায়। আরো কোন না কোন ব্যানার্জি ধরা পড়ে যায়। কলকাতায় ঠাড়ে ঠোড়ে আর জেলায় গিয়ে একেবারে সরাসরি। আমি আপনাকে বলছি যে অনেক নাম আছে, এ তো এখন রোজ ভ্যালি চলছে, এর সাথে সারদা ট্যাগ হবে। দিলীপ ঘোষের পর এবার রাহুল সিংহ সিবিআই রোজভ্যালি কাণ্ডের তদন্ত নিয়ে আরও এক বিজেপি নেতার ভবিষ্যৎবাণী জানিয়ে আরও জোরালো বিতর্ক। সূচনাটা করেছিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি। সবই তো শুরু হয়েছে, আমি বলেছি পুরো টিম প্যাভিলিয়নে যাবে। প্রথম 11th ম্যান হয়েছিল, এবার ওপেনারটাই আউট হয়েছে। শুধু সুদীপের গ্রেফতারের পরই যে দিলীপ ঘোষ এই ভবিষ্যৎবাণী করেছিলেন তা নয়, তাপস পালের ধরা পড়ার পরও তিনি এমনটাই বলেছিলেন। আরো একজন এমপির নাম এসছে, দুজন, সুদীপ ব্যানার্জি, শতাব্দী রায়, তাদেরকে 3-3বার নোটিশ দিয়েছে। আর ওনারা এই জন্য জাননি যে তাপস পালের যে সমস্যা পরিণতি হয়েছে আমাদেরও তাই হবে। আর এবার বর্তমানের সুরে প্রাক্তনীয়, কিন্তু কে গ্রেফতার হবেন কে নয় তা আগে থেকে কি করে বলে দিচ্ছেন বিজেপি নেতারা? আগেই প্রশ্ন তুলেছে তৃণমূল। ওরা এভাবে যদি মনে করে যে অ্যারেস্ট করে প্রতিহিংসা করে আমরা কেউ প্রতিবাদ করবো না, ভুল করবে। আর সিবিআই বলবার আগে বিজেপির নেতারা বলছেন। রাহুল সিংহ আবার নিজের বক্তব্যের ঢাল হিসেবে ব্যবহার করছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকেই। সিবিআই থেকে আমরা জানতে পারলাম না, কেন্দ্রের মন্ত্রীরা জানতে পারলো না যে এর পরে 3rd নম্বরে কে আছে জেলখানায় যাওয়ার জন্য। উনি জেনে গেছেন, উনি লিস্ট পাবলিশ করে দিয়েছেন, এই লোককে গ্রেপ্তার করা হবে এরপর। তাহলে তো সিবিআইটা দিদিই চালাচ্ছে। সিবিআইর অন্তর্জামী হিসাবে ওনাকে আমার শুভেচ্ছা রইল। সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার দিন কি বলেছিলেন মমতা? আমাকে তো ইডির লোকেরা বলেছে, সিবিআই লোকেরা, আমি অনেক অফিসারকে চিনি, তারা আমাদের বলেছে, नरेंद्र मोदी बोले हमको अभिषेक को चाहिए, हमको सुदीप बंदोपाध्याय को चाहिए, हमको शुभेंदु अधिकारी को चाहिए, हमको सुभाषिस को चाहिए, हमको मलय को चाहिए, हमको बॉबी को चाहिए, हमको शोभन को चाहिए, सबाई के चाहिए। রাহুল ভবিষ্যৎবাণী করছেন, মমতা চ্যালেঞ্জ ছুঁড়ছেন। ক্ষমতা থাকলে মোদি বাবু আমাদের সবাইকে অ্যারেস্ট করবে আর ভারতবর্ষে শুধু জেল তৈরি করবে। কত জেল তৈরি করতে পারে আমরা দেখতে চাই। আপাতত তাই গ্রেফতারি ঘিরেই তরজায় মজে বঙ্গ রাজনীতি। দীপক ঘোষ ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। রাজু বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। রাজুবাবু, আমার শুধু জানার ইচ্ছে যে দিলীপ ঘোষ, রাহুল সিনহা অত্যন্ত কেন্দ্র সরকারে আপনারা ক্ষমতায় আছেন, তারা দায়িত্বশীল নেতা, কোথা থেকে জানছেন? মানে আমি বলছি সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমরা তো জানতে পারছি না। না, কোথা থেকে জানছি স্পষ্ট হয়ে গেল, এখানে মমতা ব্যানার্জি নিজেই লিস্ট পড়ে দিচ্ছেন। আচ্ছা, এখন তিনি যে সিবিআই আমরা চালাচ্ছি বন্দ্যোপাধ্যায়কে তার খবর আপনাদের মাধ্যমেই জানছি আমরা, আপনাদের মাধ্যমেই আমরা স্পষ্ট ভাষায় জানতে পারছি যে মমতা ব্যানার্জি একের পর এক নাম বলে যাচ্ছেন। উনি তো নাম অবধি জানেন, উনি তো প্রত্যেকের নাম বলে দিচ্ছেন এক এক করে।
তাহলে বিষয় আর কোথায় সিবিআই চালাচ্ছে এখন তো পরিষ্কার হয়ে যাচ্ছে। উনি তো রাহুল সিনহার নাম বলেছেন, নাম বলেছেন, সুজন বাবুরও নাম বলেছেন, উনি তো বাবুল সুপ্রিয়রও নাম বলেছেন, সেটাও আলাদা। উনি রূপা গঙ্গোপাধ্যায়েরও নাম বলেছেন। সূত্রটা তো বলেছে, তো সেটা তো আমরা সবাই শুনলাম, সেটা এড়িয়ে যাচ্ছেন কেন? সূত্র তো বলেছে ইডি এবং সিবিআই। সিবিআই তো কোনো মঙ্গল বা শুক্র গ্রহ থেকে নয়, সারা ভারতবর্ষের পুলিশ ডিপার্টমেন্ট থেকে জড়ো হওয়া আইপিএস এবং নন আইপিএস অফিসারদের নিয়েই একটা তৈরি হয় সিবিআই। বিভিন্ন স্টেট থেকে চাওয়া হয়, স্টেট থেকে পাঠিয়ে দেওয়া হয় যারা উইলিং টু জয়েন, আর ভালো অফিসারদের পার্টি, এটাই তো সিবিআই। তো সিবিআই অফিসাররা কেন্দ্রের মন্ত্রী হিসাবে বা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কিছু সিবিআই এবং ইডি অফিসার জানিয়েছেন, সেটাও তো বললেন। এবং আমরা যে দেখি স্ক্রল, সেই স্ক্রলের মধ্যে সেটা থাকে, সেই স্ক্রলের মধ্যে জানিয়ে থাকে। তো সেটা বলছেন কেন বলছেন যে সিবিআই ইডি সূত্রে, বিজেপি সূত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এদের নাম পাওয়া যাচ্ছে এবং এদেরকে চাইছে, এবং আপনারা দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে কেন্দ্রের যোগের থেকে ও রাজ্যের যোগটা বেশি পাওয়া যাচ্ছে, প্রমাণ হয়ে যাচ্ছে। তাপসদা যেটা বলছেন যে দেখুন তাপসদা, শুভঙ্করদা, আপনারা দীর্ঘদিন একটা সর্বভারতীয় দলে ছিলেন, আপনাদের দলকে সুপ্রিম কোর্ট কি বলেছিল এই 2013 সালে? শুভঙ্করবাবুকে অতীত করে দেবেন না, আছেন এখন, আপনাকে অতীত করে প্রেজেন্টেই আছেন, প্রেজেন্টেই আছে। আমি বলা যায় না কবে চলে যাবে, কবে চলে যাবে ওদিকে বলা যায় না, এখন রেসপন্সিবিলিটি বন্ধ আছে নোটবন্দির পর, আবার কবে চলে যাবে আমরা বুঝতে পারছি না। উইথ আ সিরিয়াস নোট, ভাষার প্রসঙ্গে আসুন। শুনেন, আমাকে দেখে লাভ নেই, আমি দয়া করে দূরে থাকবেন, আমি ভাষার প্রসঙ্গে আসবো। রাহুল সিনহার তাপস পালকে নিয়ে একটি বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কেন সেই বিতর্ক দেখাবো। তাপসটাকে ধরেছে, এখন সিবিআই ওকে রেপ করে দিয়েছে। তৃণমূল সাংসদ তাপস পালের কথা ধার করে তাকে আক্রমণ করতে গিয়ে এবার বিতর্কে জড়ালেন বিজেপি নেতা রাহুল সিংহ। রবিবার উলুবেড়িয়ার বাণী ভবনে বিজেপির সভায় এই মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, যা অনেককেই মনে করিয়ে দিয়েছে 2014 সালে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের সেই বেনজির হুমকির কথা। একটা যদি কোন বিরোধী আজকে তৃণমূলের কোন মেয়ে, কোন বাপ, কোন বাচ্চার গায়ে হাত দেয়, তাদের পুষ্টিকে আমি করে চলে যাব, আমার ছেলেদের ঢুকিয়ে দেবো, রেপ করে চলে যাবো, রেপ করে চলে যাবো। এই মন্তব্যের রেশ টেনে রবিবার দলীয় সভা থেকে তাপস পালকে খোঁচা দেওয়ার চেষ্টা করেন রাহুল সিংহ। এমন বীর যে বাড়ি বাড়ি ছেলে পাঠিয়ে মা বোনদের রেপ করে দেয়, এখন সিবিআই ওকে রেপ করে দিয়েছে। কিন্তু ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের হুমকি দিয়েছিলেন বলেই তো তাপস পালের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছিল। তাহলে সেই একই উপমা কি করে ব্যবহার করেন রাজ্য বিজেপির সেই শীর্ষ নেতা? কেন যে কাউকে শায়েস্তা করার একটা উপমা হিসাবে রেপ করানোর কথাটা মনে আসে, বিশেষত পুরুষ মানুষদের, সেটা আমার সত্যি খুব প্রশ্ন লাগে। এই ধরনের উপমা তারা ব্যবহার করবেন না, এটা প্রচণ্ড নিন্দনীয়। এই মনোভাবটাই একটা প্রচণ্ড নিন্দনীয় মনোভাব। অনেকেরই দাবি তৃণমূল সাংসদ তাপস পালের মন্তব্য যতটা নিন্দনীয়, রাহুল সিংহের মন্তব্য ততটাই কুরুচিকর। প্রতিপক্ষকে শায়েস্তা করার কথা বলতে গিয়ে কেউ কি করে ধর্ষণের মতো শব্দের ব্যবহার করতে পারেন? রাহুল সিংহ কি তাহলে তাপস পালের মতোই অসংবেদনশীল নন? প্রশ্ন অনেকেরই। রাজনৈতিক দলগুলি বিপক্ষ দলকে অপদস্থ করবার জন্য এই রেপকে একটি কৌশল হিসেবে ব্যবহার করছে। তাপস পালের উক্তিতে সেটা স্পষ্ট, রাহুল সিনহা তার উক্তিতেও সেটি স্পষ্ট, সেই সত্যই স্পষ্ট হয়ে উঠছে। এটা অত্যন্ত দুঃখজনক। এই প্রেক্ষাপটে সোমবার উত্তরপাড়ায় এক দলীয় নেত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন রাহুল সিংহ। তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান শাসক দলের কর্মীরা। শেষমেশ রাহুল সিংহ নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে ভিড় হটিয়ে গাড়ি বের করে নিয়ে যায়। এবিপি আনন্দ। সমিতদা, গাড়ি ঘিরে বিক্ষোভটা আমরা সমর্থন করি, তো অত্যন্ত নিন্দনীয়। রাহুল সিনহা রাজ্যের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। আপনাকে আমি মনে করিয়ে দেবো, কারণ একাধিক অনুষ্ঠানে আপনি এসছেন। নদিয়ার নাকাশিপাড়ায় যখন এই কুরুচিকর মন্তব্য তাপস পাল করেন, তারপরে আজ অবধি 27টা শো হয়েছে, তার ভেতরে প্রতিপক্ষ এবং ঘণ্টাখানেক হয়েছে 9টা। আমি বলছি যে আমি রুচির কোনো তুলনায় যাব না, অনেকে তুলনা করছেন।
যে কোথায় যাচ্ছি আমরা। এইটুকু সংবেদনশীলতা আমাদের নেই যে একটা খারাপ কথাকে বারবার শুধু মনে করিয়ে দিচ্ছি না, সেই শব্দবন্ধ সেইটা ব্যবহার করছি। আমার মনে আছে যে 2014 লোকসভা নির্বাচনের আগে দেবের একটা কথাকে নিয়ে বিজেপি নেতারাই অত্যন্ত হইচই করেছিলেন, হয়তো যথার্থভাবেই করেছিলেন, কিন্তু আমি বলছি এই শব্দবন্ধ, এই ব্যবহার, এই অসংবেদনশীলতা থেকে আমরা বেরোতে পারছি না কেন? না, বেরোতে পারছি না তার প্রথম কারণটা হলো আমাদের ওদের সংস্কৃতির এখন মূল অঙ্গ হলো এই শব্দগুলো। তার কারণটা এটা শুধু আজকের ঘটনা নয়, দীর্ঘ 15-20 বছরের একটা সংস্কৃতি আমাদের রাজ্যে চলছে। যারা যারা যেখানে বক্তৃতা দিয়েছেন এই ধরনের নেতারা, তারা মনে করেছেন তারা যখন এই ধরনের বাজে কথা বলেন তারা তখন হাততালি পেয়েছেন। আমার সবচেয়ে দুঃখ লাগে, তাপস পাল যখন বললেন সেটাকে আমরা শুধু না গোটা ভারতবর্ষ নিন্দা করছি। না, আমি বলছি যে মুহূর্তে বলছেন ক্লাব পড়ছে, আপনাকে আমি স্মরণ করিয়ে দেবো অনিল বসু যখন ওই কুৎসিত ভাষাটা বলেছেন, উল্লাসধ্বনি হয়েছে জনতার। সেইটাই আমি বলছি। তার থেকেও ভয়ঙ্কর হলো যে তাপস পাল সম্বন্ধে বলতে গিয়ে রাহুল বাবু যেভাবে বললেন, যে ভাষা প্রয়োগ করলেন এবং সঙ্গে তিনি হাসছেন, সবচেয়ে যেটা আমার কাছে ওই ভাষার থেকেও আমার কাছে মারাত্মক লেগেছে, যেটা যেভাবে তিনি হাসলেন, মানে কথার ডেলিভারিটা যেভাবে করলেন, এটা ভীষণ কুরুচিকর। এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না যে এদের মতো অভিজ্ঞ রাজনীতিবিদরা তারা জানেন যে এই সমস্তটাই আজকে টেলিভিশনের যুগে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। আমরা আমাদের ভবিষ্যতের প্রজন্মকে কি শিক্ষা দিচ্ছি এটা 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 তারা ভুলে যান তাদের রাজনৈতিক স্বার্থের জন্যে। এই সমস্ত করে গোটা দেশটাকে তারা রসাতলে পাঠিয়ে দিচ্ছেন। এবং এই বারবার আমি এইখানে আলোচনায় আমি শুনছিলাম যে সিবিআই প্রসঙ্গটা, যে সত্যি সত্যি সিবিআইকে ইউজ করা হচ্ছে। আমার মনেও কিন্তু একটা সহজ প্রশ্ন। আমার প্রথম কথা হলো, কেউ যদি দোষী হন নিশ্চয়ই সিবিআই ইনভেস্টিগেশন করবেন এবং সাজা পাবেন। সেটা নিয়ে আমাদের, কারণ এই আন্দোলনগুলোতে আমরা প্রথম থেকে নেমেছিলাম। সারদা কাণ্ড নিয়ে আমি নিজেও রাস্তায় বহুবার হেঁটেছি, কিন্তু প্রসঙ্গ সেটা নয়। আমরা দেখতে পাচ্ছি যে এই ইনভেস্টিগেশনগুলো যখন সিবিআই শুরু করে, আজ থেকে 1.5 থেকে 2 বছর আগে থেকে হঠাৎ পুরো সাইলেন্ট হয়ে গেল। এটা সমস্ত মানুষের কাছে প্রমাণিত। আমরা এ রাজ্যেও দেখেছি যে মানস ভূঁইয়ার নামে যখন পুলিশে এফআইআর হয় এবং তাকে অ্যারেস্ট করার যখন ব্যবস্থা হলো, আচমকা দেখতে পারলাম উনি দল বদল করলেন, পুলিশের লিস্টে ওনার নামই নেই। তো এবার সেইখানে ঠিক সিবিআই এখন, যেহেতু আমাদের রাজ্যের নেত্রী এবং সাধারণ বহু মানুষ, পুলিশ যখন চার্জশিট দিল দেখা গেল চার্জশিটেও নাম নেই। এবং এখানে দেখা যাচ্ছে যখন তৃণমূলের তরফ থেকে যে আমাদের যে মানি ডিমান্ডেশনের কথাটা হলো, তখন যেই ওনারা প্রতিবাদটা শুরু করলেন, সিবিআই রাতারাতি সক্রিয় হয়ে গেল। এইখানে কিন্তু পরিষ্কারভাবে একটা ইঙ্গিত যায় অন্ততপক্ষে সাধারণ মানুষের কাছে, এবং যেটা অতি লজ্জার যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের একটি স্বশাসিত সংস্থা যারা নাকি সত্যিকারের মানুষকে নির্ভরযোগ্য, টাইমিংটা খারাপ না, এটার উদ্দেশ্যটাই খারাপ। আমি একবার পঙ্কজবাবুর কাছে যাবো। পঙ্কজবাবু, ভাষার প্রশ্নে আপনার দলের নেতা, অত্যন্ত সিনিয়র নেতা, আপনার মন্তব্যটা। মানে আমি একটা কথাই বলবো যে শব্দটা আমি পুনরুচ্চারণ করতে চাই না, ঠিক, এবং আমাদের মানে বাংলা ভাষায় অনেক শব্দ আছে সমালোচনা করার, আমাদের সে ব্যাপারে যত্নশীল হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি জাস্ট একটা কথা বলি, মায়াবতী এবং মমতার সম্পর্কে অমিত শাহ বলেছে, দিলীপ বাবু কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বলেছে, মনোজ তেওয়ারি তিনি কি অঙ্গভঙ্গি করেছে পুরো সোশ্যাল মিডিয়া বাইরে সবাই দেখেছেন। আজকে রাহুল বাবু, এটা কি একটা ডিএনএ খারাপের বিষয়? মত কি সৌদাগর কে বলেছিলেন? শুভঙ্কর দা, মত কি সৌদাগর? সব খারাপ কথা না, আমি জাস্টিফাই করব না, জাস্টিফাই করবেন না। খারাপটা আপনি খারাপটাকে খারাপ বলুন, প্লিজ জাস্টিফাই করবেন না। প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে বলেছেন যে দুঃখ পেয়ে থাকলে আমি এই কথা আমি এটাই তো লজ্জা। যেভাবে মা বোনের উপর রেপের কথা তাপস বলার পরেও কোনো সাজার ব্যবস্থা হলো না, সেই একটা ব্যথা আমাদের মনের মধ্যে সকলের রয়েছে। সেই ব্যথারই একটা বহিঃপ্রকাশ আনন্দের মাধ্যমে, কৌতুকের মধ্য দিয়ে বেরিয়ে এসছে। সেই কারণে যদি এটা কারো কাছে মনে হয় অযাচিত বক্তব্য, আমি এই বক্তব্য প্রত্যাহার করছি। আমি দ্রুত একবার মহুয়া মৈত্র অভিযোগ করলেন, আমি আসবো বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে, কি সেই ঘটনা দেখবো।
সাম্প্রতিককালে নানা ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সংঘাতের পথে তৃণমূল। এই প্রেক্ষাপটেই নয়া মোড়। এবার আসানসোলের বিজেপি সাংসদ তথা মোদী সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে সরাসরি থানায় অভিযোগ দায়ের করলেন নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মহুয়া মৈত্র। সূত্রের খবর, তৃণমূল বিধায়কের অভিযোগ, সম্প্রতি একটি সর্বভারতীয় ইংরেজি নিউজ চ্যানেলের অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় তাঁর সম্পর্কে কুকথা বলেন, যার জেরে তাঁর সম্মানহানি হয়েছে। তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্রের অভিযোগের ভিত্তিতে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে 509 ধারায় মহিলাদের সম্মানহানির অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। এই মামলায় আলিপুর আদালতে গিয়ে বিচারকের কাছে গোপন জবানবন্দিও দিয়েছেন মহুয়া মৈত্র। আমি কলকাতায় 4 তারিখে আমি এফআইআর করি সেকশন 509-এ, এবং 6 তারিখে পুলিশ আমাকে বলেন যে আপনাকে 164 ম্যাজিস্ট্রেট ট্রিটমেন্ট করতে হবে। আমি 164 ম্যাজিস্ট্রেট ট্রিটমেন্ট এটা 6 তারিখে করি। আমি আমার যেটা ডিউটি ছিল সেটা করে দিয়েছি, এফআইআর এবং 164 স্টেটমেন্ট। আমি আশা করছি যে আইনতভাবে যেইভাবে যেটা চলবে, আর বাবুল সুপ্রিয় যিনি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, নাকি এটা আদালতে এসে এটা বিচার হবে। বাবুল সুপ্রিয় অবশ্য তৃণমূল বিধায়কের অভিযোগ মানতে নারাজ। কোটি কোটি টাকা নরেন্দ্র মোদী এবং বাবুল সুপ্রিয় বিদেশে পাচার করেছে, এটা যখন বলেন তখন আমি এতটাই অ্যামিউজড হয়ে যাই। আমি মজা করে ইংরেজিতেই বলেছিলাম যে মহুয়া আর ইউ আর মহুয়া। তো এই পরিপ্রেক্ষিতে আমি ঠিক বুঝতে পারছি না যে প্রতিহিংসার রাজনীতিটা কে করছেন। পর্যবেক্ষকদের একাংশের মতে বিজেপি সাংসদের বিরুদ্ধে তৃণমূল বিধায়কের থানায় অভিযোগ দায়েরের ঘটনা কেন্দ্র রাজ্য সংঘাতে নয়া মাত্রা যোগ করল। পার্থ প্রতিম ঘোষ ও রক্তিম ঘোষ, এবিপি আনন্দ। আমি মইদুলের কাছে আসবো। মইদুল, এই টানাপোড়েনে রাজনীতির তো একটা খেলা, অঙ্ক, হিসেব সমস্ত থাকে। এখনো পর্যন্ত বিশ্লেষক হিসেবে তোমার দাঁড়িপাল্লায় রাজনৈতিক লাভ ক্ষতি কার কোন দিকে, কতটা? দেখুন, এখন যেটা একদম বিশ্লেষকের জায়গা থেকে দেখুন, ফ্যাক্টসের উপর নির্ভর করে বলছে। দেখুন, সামনে আপাতত কোনো নির্বাচন নেই। দুজনেই চাইছে, বিশেষ করে বিজেপি এবং তৃণমূল ডেফিনেটলি চাইছে যে এখানে আপাতত সেটা রাজনৈতিকভাবে কনসলিডেট করা, কেন্দ্র বিরোধী একটা রাজনীতি নিয়ে সে কনসলিডেট করা। কেন্দ্র বিরোধী রাজনীতি নিয়ে তৃণমূল একটা কনসলিডেট করার একটা রাজনীতি তারা করছে, এবং সেটা খুব সঠিকভাবেই তারা করছে, কারণ এটাই এখন সময়। কারণ নেক্সট 1.5 বছর পরে পঞ্চায়েত ভোট, 2.5 বছর পরে লোকসভা ভোট। উল্টো দিকে বিজেপি ডিমনিটাইজেশনের ইস্যু নিয়ে কিছুটা একটু র্যাটেল, কারণ ওখানটায় কি হতে চলেছে উত্তরপ্রদেশে, ডিমনিটাইজেশন নেগেটিভ এফেক্ট কতটা দাঁড়াবে এটা কিন্তু কেউই জানে না, মানে অনেক বোধহয় জানে, কারণ এটা আনসার্টেন। কিন্তু আমি এখানে সিবিআইয়ের একটা বিষয় আমি এটা বলতে চাই। দেখুন, সিবিআই নিয়ে তো অনেকেই অনেক রকম ভাবে কথা বলতো, যেখানে আপনার নরেন্দ্র মোদী অন্যতম মেজর ইস্যু ছিল বিজেপি। 2013 সালের সুপ্রিম কোর্ট তো অলরেডি সিবিআই কে একটা কেজড প্যারট বলেছিল। তো সেইটা বলেছে কেন? তারপরে সিবিআই এর তো একখানা মানে লিগ্যাসি আছে। এবার আমাদের কিন্তু একটু ভাবতে হবে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং সুপ্রিম কোর্ট, এই যে দুটো ইনস্টিটিউশন কিন্তু মোটামুটি এখনো পর্যন্ত ততটা কন্ট্রোভার্সিয়াল নয়। আমাদের সিবিআইটাকে নিয়ে একটু ভাবা উচিত আছে। এই ডিমান্ড কি এখন রাজনৈতিক দলেরা একটু ভাবতে পারে যে সিবিআইটা কি সেন্ট্রাল লোকপালের আন্ডারে নিয়ে আসা যায় কিনা? এইটা কিন্তু একটু ভাবার দরকার আছে, কারণ সিবিআই যতক্ষণ পর্যন্ত না হোম মিনিস্ট্রিকে যতদিন পর্যন্ত রিপোর্ট করবে সমস্যা আছে। আপনাকে কিন্তু সেন্ট্রাল লোকপালের আন্ডারে হচ্ছে আপনাকে সিবিআই কে নিয়ে আসার এই ডিমান্ডটা কিন্তু একটা দরকার। উল্টো দিকে দেখো, দুর্নীতির যে ইস্যুটা, দুর্নীতির ইস্যুতে সারদার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, দেখুন মানুষ হারিয়ে 17 লক্ষ লোক হারিয়েছে, তাদের সমস্ত খুব অত্যন্ত গরিব মানুষ, তার টাকা লুট হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই দুর্নীতি বিরোধী আন্দোলনটা যে দাঁড়াতে পারলো না, তার মূলত দুটো কারণ। একটা দিক হচ্ছে অবভিয়াসলি বিরোধীরা এই রাজ্যে তেমনভাবে তার ক্রেডিবিলিটি নেই, সেই যেভাবে আন্দোলন করার দরকার সেগুলো করেনি। কিন্তু উল্টো দিক থেকে কোটি কোটি এরকম মানুষ আছে যাদের টাকা কিন্তু হারায়নি, কিন্তু তারা কিভাবে দেখছে এই যাদের টাকা হারিয়েছে, তারা এইটা হয়তো ভাবছে। কারণ আমরাও সার্ভে করার সময় 14 লোকসভা এবং 16 লোকসভাতে অনেক জায়গায় কথা বলার সময় এটা বলেছি যে আমাদের তো বাবু টাকা হারায়নি, কিন্তু ওই যে ওরাতে টাকাটা রেখেছিল, ওরা তো লোভে পড়ে, অতি লোভে মানে লোভে পাপে মৃত্যু হয়েছে। তা আমরা কেন ভাই ওদের জন্য একটা সামাজিক সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের ব্যাপার। আমি প্রথম পার্টটা নিয়ে তাপসদার কাছে যাব। তাপস, কোথাও সিবিআই এর মতো সেন্ট্রাল এজেন্সির খোল নলছে, গঠনতন্ত্রটা পাল্টানোর প্রয়োজন হয়েছে, তাহলে এই বিতর্ক থেকে মুক্তি। না, সেটা তো একেবারে সেটা পার্লামেন্টে আনতে হবে এবং বলতে হবে সেটা
সে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু শাসক দলকেই, তারা ইচ্ছুক কিনা চেঞ্জ করার ব্যাপারটা আবার হলে। তবে এটা ঘটনা যে সিবিআইকে নিরপেক্ষ রাখতেই হবে, এবং নিরপেক্ষ তো রাখার ব্যাপারে বিভিন্ন দল, শাসক এবং বিরোধী, তারা কোনো না কোনো সময় সিবিআইকে নিরপেক্ষ রাখার কথা তারা বলেছেন, বলেননি এমনটা। কিন্তু আপনি যদি পুরোটা সদিচ্ছার উপর ছাড়েন না, তাহলে এই বিতর্ক দশকের পর দশক ঘুরে ঘুরে আসে। কিন্তু এটা ঘটনা যে সিবিআইকে নিরপেক্ষ করতে অনেক কিছুই আছে আমাদের ভারতবর্ষে, যেগুলোকে আমরা নিরপেক্ষতা রাখার কথা আমরা ভাবি, কিন্তু হোমের আন্ডারে ছিল, এখন পিও আন্ডারে রয়েছে এইরকম। এবং তাদের যদি বলা হয় এবং বসানো হয়, আমাকে যদি কেউ বসায় এবং বসানোর ব্যাপার থেকে এবং টপকিয়ে বসানোর ব্যাপার থেকে একটা স্টেটের যদি কাছের লোককে বসানো হয়, তাহলে পরে কখনো নিরপেক্ষ হবে না। আমি বলছি শুভঙ্করবাবু, বিরোধী থাকার সময় সবাই বলে, তারপরে ক্ষমতায় গেলে সবাই সেটাকে ব্যবহার করে, অভিযোগ সবার বিরুদ্ধে। করেন কিনা অন্য প্রশ্ন। তার মানে গুজরাটের কোনো আমলা এখন সরকারি কোন সেন্ট্রাল গভর্নমেন্টের কোথাও থাকতে পারবে না। ভারতবর্ষের বাইরে নয়, কিন্তু যদি সবসময় কি পজিশনে এট দ্য হেল্প অফ দ্য অ্যাফেয়ার্স আমি গুজরাটকেই বসাই এই জায়গায়, তাহলে নিশ্চয়ই আমার বলার জায়গা আছে। গুজরাট নিয়ে ভারতবর্ষ, রাজু আমি একটা কথা বলি, এই যে সিবিআই এর প্রধান নির্বাচিত কিভাবে হবেন, আজ পর্যন্ত কিন্তু তাতে এক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, দুই হচ্ছে পার্লামেন্টের ভেতরে বিরোধী সবথেকে বড় দল যে তার প্রধান, এবং সরকার পক্ষ, তিনজনে বসে সিদ্ধান্ত গ্রহণ করবে, যেটা এবার প্রথম হলো না হিস্ট্রি 1952 থেকে আজ পর্যন্ত প্রথম ফার্স্ট টাইম অফ দি ইন্ডিয়ান সিবিআই করলেন না কেন প্রধানের সিস্টেমে প্রশ্ন। আরে না আপনারা আগে করলেন না কেন? আরে ভাই আমি ওটা নয়, শোনো ভালো করে, সেটা হচ্ছে এবার সিবিআই এর প্রধান যাকে করা হয়েছে সেই জায়গায় কিন্তু নেওয়া হয়। দ্রুত একবার দেখে নেব যে রোজ ভ্যালি কাণ্ডে সিবিআই তদন্তে আর এক প্রাক্তন মন্ত্রীর নামও উঠে আসছে, যিনি ইতিমধ্যেই সারদা কাণ্ডে অভিযুক্ত। তৃণমূলের 2 সাংসদ গ্রেফতার হয়েছেন। এবার রোজভ্যালি কাণ্ডে সিবিআই এর স্ক্যানারে এক প্রাক্তন মন্ত্রীও। সারদা কাণ্ডে অভিযুক্ত এই প্রাক্তন মন্ত্রীকে জেরাও করতে চান গোয়েন্দারা, কিন্তু তার বিরুদ্ধে কি অভিযোগ, কোথা থেকে এই তথ্য পেলেন গোয়েন্দারা? সিবিআই সূত্রে দাবি, রোজভ্যালির দপ্তরে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি সিডি পাওয়া গিয়েছে, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো ওই প্রাক্তন মন্ত্রীকেও মঞ্চে বসে গৌতম কুণ্ডুর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, সিবিআই সূত্রে দাবি, তদন্তে নেমে জানা গিয়েছে এই প্রাক্তন মন্ত্রী অনেক সময় শহরের 5 তারা হোটেলে গিয়ে থাকতেন। সেখানে থাকতো এলাহি খাওয়া দাওয়া এবং বিলাসিতার নানা বন্দোবস্ত, আর এসবের বিল মেটাতো রোজভ্যালি। সিবিআই সূত্র খবর, মন্ত্রী থাকাকালীন তার সঙ্গে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর একটি চুক্তি নিয়ে কথাবার্তাও হয়, যদিও শেষমেশ তা পরিণতি পায়নি। গোয়েন্দাদের প্রশ্ন, একজন প্রাক্তন মন্ত্রীর সঙ্গে একটি বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের এত দহরম মহরম কেন? যে সংস্থার বিরুদ্ধে নিয়ম ভেঙে বাজার থেকে টাকা তোলার অভিযোগ, তাদের সঙ্গে প্রাক্তন মন্ত্রীর এত ঘনিষ্ঠতার কারণ কি? এসব প্রশ্নের উত্তরের সন্ধানেই এবার এই প্রাক্তন মন্ত্রীকে জেরা করতে চান সিবিআই আধিকারিকরা। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। আমি দ্রুত একবার সরাসরি ভুবনেশ্বরে চলে যাব, যেখানে রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। আমরা সবাই জানি প্রকাশ, 8 দিনের পিসি সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় মামলায়। জজ সাহেব, এখনো পর্যন্ত সেই শুনানি চলছে আদালতের ভেতরে। এই মুহূর্তে ঠিক কি হচ্ছে আদালতের ভেতরে? তুমি এই মিনিট 5 আগে অবধি আদালতের ভেতরে ছিলে, এত দেরি হচ্ছে কেন? পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে প্রকাশ? সুমনদা, আমি ভুবনেশ্বরের খোর্ধা কোর্টে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। বিচারক তিনি কিন্তু কেস ডায়েরি নিয়ে গেছেন। আর তুমি জানো, আজকে এজলাসে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা যেটা বলেন, যে অভিযোগ সিবিআই এর তরফে আনা হচ্ছে বা সিবিআই এর আইনজীবী যে অভিযোগ আনছেন, তার কোনো তথ্য প্রমাণ কিন্তু সিবিআই এর হাতে নেই। তখন আমরা দেখলাম এজলাসের ভেতরে সিবিআই এর আইনজীবী দাঁড়িয়ে বলেন যে সমস্ত প্রমাণ তাদের কাছে রয়েছে, সমস্ত প্রমাণ কিন্তু কেস ডায়েরিতে রয়েছে। তারপরেই আমরা দেখলাম বিচারক বলেন যে ঠিক আছে, আমি কেস ডায়েরি দেখব। 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। বিচারক কিন্তু নিজের চেম্বারে সেই কেস ডায়েরি নিয়ে গেছেন আর তিনি কেস ডায়েরি দেখছেন। সূত্রের খবর, কেস ডায়েরির মধ্যে বেশ কয়েকটা সিডি রয়েছে, সিডির ভিডিও ক্লিপিং রয়েছে। সমস্ত ভিডিও ক্লিপিং, যেটা সূত্রের খবর, 4 থেকে 5টি ভিডিও ফুটেজ রয়েছে, 5টা সিডি রয়েছে। প্রত্যেকটি সিডি কিন্তু চালিয়ে চালিয়ে দেখছে বিচারক। আজকে আমরা দেখলাম এজলাসের শুনানির সময়
সিবিআইয়ের আইনজীবী যেটা বলেন যে তাদের কাছে গোপন জবানবন্দি রয়েছে, অর্থাৎ যারা এসে সিবিআইয়ের কাছে বয়ান দিয়েছে তারা কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে গোপন জবানবন্দি দিয়েছে। সিবিআইয়ের আইনজীবী বলেন যে গত 6 দিন ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করে বেশ কিছু নতুন লিড পাওয়া গেছে, নতুন তথ্য পাওয়া গেছে। আরেকটি কথা যেটা সিবিআইয়ের আইনজীবী বলেন যে সেন্ট জেভিয়ার্স কলেজে যে অ্যাডমিশন করানো হয়েছিল গৌতম কুণ্ডুর ছেলের অ্যাডমিশন, তার পুরো প্রসেস মিডিয়েট করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি নিজেই কিন্তু সেই স্কুলে গিয়েছিলেন। এই যুক্তি দেখেই সিবিআই তরফে বলা হয় বা সিবিআইয়ের আইনজীবী বলেন যে তারা নতুন করে 8 দিনের জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিজেদের কাস্টাডিতে নিতে চান। তখন আমরা দেখলাম অপর তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা বলেন যে কোনো তথ্য প্রমাণ নেই, যেহেতু সামনে লোকসভায় অধিবেশন অর্থাৎ বাজেট অধিবেশন, তিনি না থাকলে কিন্তু বাজেট অধিবেশনে তিনি যোগ দিতে পারবেন না, তাকে জামিন দেওয়া হোক। দুই পক্ষের সওয়াল শোনার পর আমরা যেটা দেখলাম, বিচারক কেস ডায়েরি নিয়ে গেছেন, যেহেতু তথ্য প্রমাণের কথা উঠে এসছে সেই তথ্য প্রমাণ কিন্তু তিনি কেস ডায়েরিতে দেখছেন। সূত্রের খবর বা সেই প্রত্যেকটি সিডি বিচারক কিন্তু চালিয়ে দেখছেন। 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা অপেক্ষা করছি বা বিচারকের রায় সেটা আসবে, তারপরেই আমরা জানতে পারবো যে সিবিআই যখন 8 দিনের পিসি চাইলো, কত দিনের পিসি গ্র্যান্ট হলো নাকি জামিন দিয়ে দেওয়া হলো। ধন্যবাদ প্রকাশ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। দ্রুত যখন কোনো আপডেট থাকবে, যখন মাননীয় বিচারপতি কিছু ঘোষণা করবেন আমাদের জানিও। তাপসদা, শেষ প্রশ্ন, কালকে ভুবনেশ্বরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা, এটা কি পাল্টা চাপ সৃষ্টি? কোনো চাপ সৃষ্টি নয়, প্রতিটি জায়গায় আমরা বহু জায়গাতে আমরা করেছি ডিমনিটাইজেশন নিয়ে এবং তারপরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এবং তারপরে এই উদ্ভূত পরিস্থিতি কালকে নিশ্চয়ই একদম শুরুতেই থাকবে যে সুদীপ বাবু এবং তাপস বাবুর গ্রেফতার। নিশ্চয়ই এটা তো এর সঙ্গে কানেকশন আছে, এই সময়ের মধ্যে হলো, যেটা নিয়ে অনেকেই বলেছে, অনেক রাজনৈতিক দল বলেছে, আজকেও অনেকে এখানে বলেছেন। সেটাই সেখানে তুলে ধরা হবে যে এই যে প্রতিহিংসা পরায়ণ বা প্রতিহিংসামূলক যে রাজনীতি এবং সিবিআইকে ব্যবহার করে যে একটা বিশেষ রাজনৈতিক দলের সাংসদদের মানে সুদীপ ব্যানার্জি এবং তাপস পালকে যে গ্রেপ্তার, সেই কথাটাই আমাদের দল তুলে ধরবে ভুবনেশ্বরে কালকে। আমি দ্রুত একবার পক্ষে বিপক্ষে এই তদন্ত চালিয়ে যাওয়ার পক্ষে এবং তদন্ত যেভাবে চলছে তার বিপক্ষে গোটা দিনে আজকে কলকাতায় সিজিও কমপ্লেক্সে যে প্রতিবাদ হলো অথবা ভুবনেশ্বরে যে প্রতিবাদের প্রস্তুতি আজকে ভুবনেশ্বরে যা হলো এবং বামেদের আজকে মিছিল বেরিয়েছিল, তদন্ত আরও দ্রুত গতিতে স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষভাবে করার ক্ষেত্রে এই সমস্তগুলো দেখব। পঙ্কজবাবু কিছু বলছিলেন। আমার কথা হচ্ছে যে এই রাজ্যের যেটা বলা হলো যে 5,000 কোটি টাকা 2 মাসে লস হয়েছে, এটা সর্বৈত মিথ্যে কথা। 53,000 শব্দ ব্যবহার করা যায় না, আপনি জানেন। আমি অসত্য বলুন না। প্রথম কথা হচ্ছে 8,000 মানে 53,000 থেকে 54,000 কোটি টাকা, তার 8% কমেছে, তার মানে সেটা 650 কোটি টাকার মতো, 5,000 কোটি টাকা নয়। রাজনৈতিক দলের সত্যতা শীর্ষ নেতারা সত্যতা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে সত্যের পর্যন্ত বলল না যে কত টাকা, কত ব্ল্যাক মানি বাইরে রয়েছে, কত এসেছে, কত জমা পড়েছে, 15.44 লাখ করোড় কত জমা পড়েছে, এটা কোনোটাই জানানোর প্রয়োজন বোধ করলেন না, নাইদার আরবিআই গভর্নর নর প্রাইম মিনিস্টার নর ফিনান্স মিনিস্টার। দ্রুত আপনাদের দেখাবো আজ গোটা দিনের সেই বিক্ষোভ এবং অবশ্যই তারপর ফিরে আসবো দিনের সব থেকে বড় খবরগুলো নিয়ে। আজ থেকে 72 ঘন্টা 3 দিন ধরে রাত্রিটা বাদ দিয়ে আমরাও এর প্রতিবাদ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে দেশ জুড়ে আন্দোলনে তৃণমূল। ভুবনেশ্বর, দিল্লি থেকে কলকাতা একযোগে নোট বাতিল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালো শাসক দল। মঙ্গলবার ভুবনেশ্বরে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি রয়েছে, তার আগে সোমবারও তৃণমূল কর্মীরা সেখানে দফায় দফায় বিক্ষোভ দেখান। বিরুদ্ধে বিক্ষোভ, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ। দিল্লিতেও তৃণমূল সাংসদরা ধর্ণা দেন 181 নম্বর সাউথ অ্যাভিনিউয়ে। নোটবন্দি এবং আমাদের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশব্যাপী যে আন্দোলন জারি আছে সেই আন্দোলনের কর্মসূচি হিসাবে আজকে আমরা এখানে অবস্থান করছি। আমাদের রাজ্যসভা লোকসভার সদস্যরা সকল এখানে মিলিতভাবে আছেন। এর আগে লোক কল্যাণ মার্গ এবং প্রধানমন্ত্রীর দপ্তরে তাদের অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। এদিন অবশ্য সাংসদরা দিল্লি পুলিশকে চিঠি দিয়ে ধর্নার কথা জানিয়ে দেন। কলকাতায় সিজিও কমপ্লেক্সে মূল ফটকের ঠিক উল্টো দিকে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখান তৃণমূল নেতারা।
যে আমাদের দলের নেতাদের গ্রেপ্তার করছে সিবিআই, এইটা বাড়িটা রাখাই উচিত নাই, বাড়িটা কোনো মূল্য নেই বাড়িটার। এটা তো দালালি করছে, চাকরের কাজ করছে, আইনের কাজ করছে না, সরকার যা বলে দিচ্ছে তার কাজ করছে। এই বাড়িটা রাখারই কোনো মানে হয় না। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তৃণমূল যখন সিজিওতে সিবিআই এর গ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, তখনই সেখানে হাজির হন মদন মিত্র, কিন্তু বিক্ষোভে অংশ নিতে নয়। সারদা কাণ্ডে দীর্ঘদিন জেলবন্দি থাকার পর জামিনে মুক্ত মদন সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন নিয়ম মাফিক হাজিরা দিতে। তৃণমূলের বিক্ষোভের ধারে কাছেও না গিয়ে পেছনের গেট দিয়ে ঢুকে সেখান দিয়েই বেরিয়ে যান মদন। রিজার্ভ ব্যাংকের সামনেও অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল। প্রধানমন্ত্রী যে ধরনের অনৈতিক সিদ্ধান্ত ইকোনমিক্যাল, অর্থনৈতিক এবং রাজনৈতিক নিচ্ছেন, তার ইমপ্লিমেন্ট করছে রিজার্ভ ব্যাংক। সেই জন্য আমরা চাইছি এইখানে আমরা প্রতিবাদ করি, যে প্রতিবাদটা রিজার্ভ ব্যাংকের কাছ থেকে ওনার কানে অবধি পৌঁছয়। বিক্ষোভের আঁচ ছড়িয়েছে জেলাতেও। সাংসদদের গ্রেফতারের প্রতিবাদে জায়গায় জায়গায় অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল। তৃণমূল যখন দলীয় সাংসদদের গ্রেফতারের প্রতিবাদে পথে, তখন বামেরাও পাল্টা রাস্তায়। তাদের দাবি চিটফান্ড কেলেঙ্কারির মাথাদের গ্রেফতার করতে হবে। সূর্যকান্ত মিশ্র, বিমান বসুদের মিছিল সোমবার বিকেলে কলকাতা পুরসভা থেকে শুরু হয়, কিন্তু হাজরা যাওয়ার আগেই রানী রাসমণি অ্যাভিনিউয়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখানেই সভা করে বামেরা। পথে নামছে সব পক্ষ, কেউ গ্রেফতারির প্রতিবাদে তো কেউ গ্রেফতারির দাবিতে। চিটফান্ড কেলেঙ্কারি ঘিরেই আবর্তিত রাজ্য রাজনীতি। এবিপি আনন্দ।